রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। তুই কি আমার হবি রে? মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে, তোর হৃদয়ে গেছি হারিয়ে। তুই জীবন মোর সবই রে, তুই কি আমার হবি রে? তোর জন্য আমার নীরের কপাল কেটে গেছে। তোকে তো আমি মেরেন মারতেই আছে। তৎক্ষণে জনও চলে আসলো। অনেক কষ্টে নীর মেরেনকে সরিয়ে আনলো। পাগল হয়ে গেছো? মরে যাবে তো লোকটা। যাক, ওই জন্যই আপনি ব্যথা পেয়েছেন। আরে এটা সামান্য একটু ব্যথা। আপনার জন্য সেটা সামান্য, আমার জন্য নয়। জি ম্যাম। জন জন এর এমন অবস্থা করো যেন আর কোনোদিন গাড়ি চালাতে না পারে। ম্যাম, আপনার হাত তো কেটে গেছে, রক্ত বের হচ্ছে। ও হ্যাঁ, এমন ভাবে বলছো যেন এই প্রথম কেটেছে। আসছি। নীর ড্রাইভিং সিটে বসতে নিলেই আরে আরে, আপনি ড্রাইভ করবেন নাকি? মোটেও না। আপনি ব্যথা পেয়েছেন না তো কিভাবে ড্রাইভ করবেন? হ্যাঁ, আরে কোনো কথা না। ম্যান কাটা হাত দিয়ে ড্রাইভ করে বাড়িতে পৌঁছালো। মানবতার খাতিরেও নীর ম্যানকে কাটা হাতের কথা একবারও জিজ্ঞাসা করলো না, কারণ ঘৃণা। এভাবে চলছিল কি দিনকাল। ম্যারেনকে দেখে নীর অবাক হলেও ঘৃণা এক বিন্দুও কমেনি। কিন্তু ম্যারেন ভালোবাসা বেড়ে গেছে। সব সময় নীরের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। একটা আঁচড়ও লাগতে দেয় না নীরের গায়ে। রোজ রাতে নীরের বুকে ঘুমায় আর সকালে গুড মর্নিং কিস। এরপর 1 মাস নীর ম্যারেন কোথায়ও যাচ্ছে। তখন দেখলো একটা মেয়ে ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছে, আঙ্গুল ব্যান্ডেজ করা। আর মেয়েটা নীরা। নীর গাড়ি থেকে নামতেই নীল ম্যারেনের হাত ধরে বাধা দিল। নীর ঝাড়া দিয়ে ম্যারেনের হাত ছড়িয়ে নিল। নীর বেরিয়ে গেল। নীরার হাত ধরে বলল, তোমার হাতে কি হয়েছে? তুমি এখানে কি করছো? কিন্তু তোমার কাছে তো গাড়ি ছিল। চুপচাপ গাড়িতে উঠুন। কন্ট্রাক্টের কথা ভুলে গেছেন? গো টু হেল উইথ দ্যাট কন্ট্রাক্ট। আপনি সত্যিই ভালো কথা ভালোভাবে বোঝেন না। মেরিন গানটা বের করলো, সেটা দেখে ভয়ে নীরা আমাকে চেপে ধরলো। ছাড় নীরকে, না হলে আমি তোকে গুলি করব। আমি নীরার সামনে দাঁড়ালাম। করো গুলি। নীরার কাছে যেতে হলে আগে নীরকে জানে মারতে হবে। নীরের বুক থেকে কখন নীরাকে সরাতে পারবে না। নীর, ওকে ছেড়ে দিন। না, দেখো এখন আমি তোমার চোখের সামনে কি করি। বলে আমি নীরার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিলাম। এরপর কেবল কেসটা করতে যাব তখনই কেউ আমাকে ক্লোরোফর্ম দিয়ে দিল। দুইজন অজ্ঞান হয়ে রইলাম। 3 ঘন্টা পর দুজনেরই জ্ঞান ফিরল। আমি চোখটা মেলে দেখলাম যে ওকে চেয়ারের সাথে লোহার শেকল দিয়ে বাঁধা রাখা হয়েছে, কিন্তু লোহার শেকলের উপরে একটা কিছু আবরণ লাগানো হয়েছে। লোহার শেকলটা যেন আমাদের গায়ে ব্যথা না লাগে সেজন্য। আর আমার চোখ বরাবর আছে মেরিন। হ্যালো হানি। আমাকে এখানে কেন এনেছ? ছবি দেখাতে। মানে আপনার ডান দিকে দেখুন। নীর ডান দিকে ঘুরলো, দেখলো সেখানে নীরাকে দাঁড়ানো করানো। ওকে কস্টিপ দিয়ে পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। মানে? নীরা, ছেড়ে দাও ওকে। ছেড়ে দিলে ছবি কিভাবে দেখবেন? বলেই টেবিলে থাকা 4-5টা ছুরি থেকে সবচেয়ে ভয়ঙ্কর আর ধারালো ছুরিটা হাতে নিল। আমার এই ছুরিগুলো অনেকের রক্ত ঝরিয়েছে, কিন্তু আজকে প্রথম জান দিবে। না মেরিন, তুমি এমন কিছু করবে না। আমি এমনটাই করব। খুব শখ না তোর মিথ্যা আঙ্গুল কাটা দিয়ে সমবেদনা নেওয়ার? এখন সত্যি সত্যি কাটার যন্ত্রণা উপভোগ কর। তুই এই হাতে নকল ব্যান্ডেজ করেছিলি না? বলে ছুরি দিয়ে নকল ব্যান্ডেজটা ছুরি দিয়ে কেটে ফেললো। এই হাত দিয়েই নীরকে চেপে ধরেছিলি না? বলেই নীরার হাতে ছুরি দিয়ে পোঁছ দিল। নীরা! মেরিন নীরার অন্য হাতে একটা প্যান্টস দিল। মেরিন, ওকে ছেড়ে দাও। আমি আর কখনো ওকে টাচ করবো না, এমনকি তাকাবো না ওর দিকে। ওকে ছেড়ে দাও নীরা, ওকে ছেড়ে দাও মেরিন।
মেরিন আমার কথা কানে না দিয়ে নীরাকে একের পর একের আঘাত করেই যাচ্ছে। শেষে ছুরি নীরার গলা বরাবর চালাতে নিলে আমি বলে উঠলাম, তোমাকে আমার কসম লাগে, থেমে যাও মেরিন। এই কথাটা শোনার পর থেমে গেল। ছুরিটা জাস্ট নীরার গলায় টাচ করেছে। আমার কসমে সে থেমে গেল। আমি কথা দিলাম যে কখনো নীরার কাছে যাব না, তবু ওকে মেরে ফেলো না প্লিজ। মেরিন থেমে গেল। নীরার থেকে 4 কদম সরে এসে হাতে ছুরিটা দিয়ে নিজেরই অন্য হাতে চালাতে লাগলো। নিজের হাতে একের পর এক পৌঁছ দিতে লাগলো আর সাপের মতো কমাতে লাগলো। ম্যাম কি করছেন কি? জবাবে মেরেন এমনভাবে জনের দিকে তাকালো যে জন কেঁপে উঠল, পেছনে চলে গেল। নীরা অবাক চোখে দেখছে মেরিনের চোখ অসম্ভব লাল। জন, নীরার মাথার সব চুল ফেলে ন্যাড়া করে দাও। মুখে কালি মাখিয়ে ছবি তুলে ফেসবুকের নিউজ ফিডে খবরের জায়গায় দিয়ে দাও। এই ভিখারির বাচ্চা চুরি করতে গিয়ে ধরা খেয়েছে, এরপর ব্যান্ডেজ করো। জন, 5 মিনিট সময় দিলাম। জি ম্যাম। এই সানা। সানা নামের মেয়েটা এসে মেরিনের কথা মতো কাজ করতে লাগলো। ম্যাম এবার তো ব্যান্ডেজ করান, এখন তো নীরা যথেষ্ট শাস্তি পাচ্ছে। আমি নীরার জন্য আমার হাত কাটিনি। আমি তোমাকে 2টা ইঞ্জেকশনের নাম লিখে দিচ্ছি, সেগুলো এখন গিয়ে নিয়ে আসবে। ওকে ম্যাম। 10 মিনিট পর মেরিন নীরের ডান হাত থেকে একটা ইঞ্জেকশন পুশ করলো। এরপর লোহার খুব সরু ধারালো কাঠির মাথা আগুনে পুড়িয়ে নীরের হাতে মেরিন লিখতে লাগলো। ইঞ্জেকশনের কারণে নীর হাতে একটু ব্যথা পাচ্ছে না। নীরের হাত থেকে রক্ত ঝরছে, তা দেখে মেরিন জানটা বেরিয়ে যাচ্ছে। আই এম সরি। কত রক্ত বের হচ্ছে আপনার? তাই তো আমি আপনার থেকে 4 গুণ রক্ত বের করেছি। আপনার ব্যথা লাগেনি তো? আপনার এই ক্ষতটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কিন্তু এই মেরিন নামটা সবসময় সারা জীবন আপনার হাতে থাকবে। আপনার হাতে লেখা এই মেরিন নামটা আপনাকে সবসময় আমার কথা স্মরণ করিয়ে দেবে। আপনি চাইলেও কখনো ভুলতে পারবেন না যে মেরিন আপনার বউ, আপনার লাইফ পার্টনার। আপনি না চাইলেও এই লেখার মতো আমিও সারা জীবন আপনার জীবনে থাকবো। মেরিন নীরের হাতে নিজের নামটা লিখে মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। এরপর নীরের বাঁধন খুলে দিল। মেরিন মাথাটা ঝিমঝিম করতে লাগলো। ম্যাম এবার তো হাতে ব্যান্ডেজ করিয়ে নিন। দাও। দিন ম্যাম হাত। আমারটা আমি করতে পারবো। এ কি স্যার করছেন কি? মেরিন ঘুরে দেখলো যে নীর সেই লোহার কাঠিটা দিয়ে যেন কি একটা লিখলো। মেরিন দৌড়ে গিয়ে নীরের হাত থেকে ওইটা ফেলে দিল। আপনার হাত থেকে তো রক্ত মেরিন দেখলো যে নীর মেরিনের আগে ঘৃণা শব্দটি লিখে দিল। তুমি আমার হাতে মেরিন লিখেছো, আমি তার আগে ঘৃণার কথাটা লিখলাম। আমার হাতের মতো আমার মনেও এবং আমার জীবনেও তুমি আজীবন ঘৃণার মেরিনই হয়ে থাকবে, কখনো ভালোবাসার মেরিন হতে পারবে না। মেরিন আমার হাত নিয়ে ব্যান্ডেজ করতে করতে বলল, যেভাবেই হোক আপনার মনে আমার নাম তো থাকবে, সেটা ভালোবাসার নাই বা হলো হোক না, সে নামটা ঘৃণার উসিলায় আমি সারা জীবন আপনার বুকের গভীরে তো থাকতে পারবো। কারণ যাকে আমরা ভালোবাসি তাকে বুকের মাঝে রাখি, আর যাকে ঘৃণা করি তাকে রাখি বুকের ভেতরে। ভালোবাসা ভোলা গেলেও ঘৃণা কখনো ভোলা যায় না। আপনার ঘৃণা কখনোই আপনাকে মেরিন নাম ভুলতে দেবে না, মেরিন মরে গেলেও না। আর এটাই ঘৃণার মেরিনের বড় পাওয়া। মেরিনের মৃত্যুই এখন নীরের সকল দোয়া। 15 দিন পর মেরিন পরীক্ষা দিচ্ছে। তখন হঠাৎ একটা মেসেজ পেয়ে পরীক্ষা মাঝপথে রেখে মেরিন ছুটে আসলো। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম, দেখলাম মেরিন দৌড়ে কোথাও যাচ্ছে। এর না এক্সাম চলছে। এক্সাম রেখে কোথায় যাচ্ছে জান না যাক, কিন্তু এ তো স্টাডি নিয়ে অনেক সিরিয়াস। তখনই আমার মোবাইলে নীলিমার ফোন এলো। জানতে পারলাম মেরিনের দুলাভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমিও হসপিটালে গেলাম। হাসপাতালে গিয়ে আঙ্কেলের রক্ত লাগবে।
ডক্টর আঙ্কেল, আমার রক্তও তো ও পজিটিভ, আমারটা নিন। না মামুনি, তোমার এমনিতেই রক্ত শূন্যতা, তার মধ্যে বিপি একদম লো। তোমার শরীর থেকে রক্ত নিতে পারবো না। আমার বাচ্চা মরা ম্যাটার করে না, আমার দাদু ভাইকে বাঁচান। দেখেছেন আঙ্কেল আপনি আমার রক্ত নিন। কিন্তু একজনের জীবন বাঁচাতে গিয়ে আমি অন্যজনের জীবন নিতে পারবো না। আই ডক্টর, আমার জীবনের বিনিময় হলেও আমার দাদু ভাইয়ের জীবন বাঁচান। এই পৃথিবীতে আমার বাঁচার দরকার নেই, কিন্তু আমার দাদু ভাইয়ের বাঁচার দরকার আছে। তাই আমার চিন্তা বাদ দিয়ে আমার দাদু ভাইকে জীবন বাঁচান, না হলে আপনাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ওকে ফাইন, বল চলো। দাঁড়াও রানা, কণিকার ব্লাড গ্রুপ ও পজিটিভ, তাই কণিকার বাবাকে রক্ত দিবে। আঙ্কেল, আমার দাদু ভাই, আমি রক্ত দিব। তুমি ভাবলে কি করে যে তোমার বিষাক্ত রক্ত আমি আমার বাবাকে দিতে দিব? মিস্টার খান, সাপের বিষ কেবল মারতে নয়, বাঁচাতেও লাগে। আমি যখন বলেছি তখন রক্ত আমিই দিব। মামুনি দেখো, তোমার শরীর থেকে স্পিডে রক্ত নিতে পারবো না। রক্ত কম থাকায় ঝামেলা হবে, লেট হবে। আঙ্কেলের জন্য এটা ভালো হবে না, তাই কণিকা ভাবির রক্তটা নিব। ইটস অ্যাবাউট ইউর দাদু ভাই। ম্যারেন বাধ্য হয়ে রাজি হলো। অপারেশন চলছে, সবাই একসাথে বসে আছে। কবির কণিকাকে সান্ত্বনা দিচ্ছে, আর ম্যারেন একা এক কোণে দাঁড়িয়েছিল। ওকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। অপারেশন সাকসেসফুল হলো। কিছুদিন পর দাদুভাই সুস্থ হলো। নীর কিছুতে অঙ্ক মিলাতে পারছে না। নীর মনে মনে, মেয়েটা অনেক খারাপ, কিন্তু তবুও নিজের বাবা কিভাবে রক্তকে বিষাক্ত বলতে পারে? স্ট্রেঞ্জ। সবাই ঘুরে দেখলো যে দাদুভাই দাঁড়িয়ে আছে। দাদুভাইকে দেখে ম্যারেন দাদুভাই বলে দৌড়ে গেল। তুমি এলে যে, আমাকে বলতে আমি চলে যেতাম। কষ্ট করে তুমি আসতে গেলে কেন? তোর শ্বশুর বাড়ি থেকে আমি আসতে পারবো না দিদি ভাই? কি যে বলো না। আমি গিয়ে দাদু ভাইকে সালাম করলাম। হোয়াটসঅ্যাপ ইয়াং ম্যান। একদম বিন্দাস। চলো ব্রেকফাস্ট করবে, চলো। ব্রেকফাস্ট করব বলেই তো সকাল সকাল চলে এলাম, কিন্তু তার আগে তোমরা ভিতরে আসো। তখনই 20 জন হাতে করে 20 ধরনের ডালা নিয়ে ভেতরে ঢুকলো। এগুলোর কি দরকার ছিল কাকা? অনেক দরকার। প্রথম নাতনির শ্বশুর বাড়িতে এলাম, খালি হাতে কি আসা যায় নাকি? দেখো দাদু ভাই, তোমাদের বিয়েতে তো কোনো গিফট দিতে পারিনি, তাই হানিমুনের প্যাকেজটা আমার তরফ থেকে তোমাদের জন্য গিফট। বয়স্ক লোকটা কথা কেউ ফেলতে পারলো না। দাদুভাই চলে যাওয়ার আগে নীর নিয়ে এলো। দাদুভাই মোমবাতি জ্বালিয়ে বলল, লাইট বন্ধ করো। নীর তাই করলো। এবার দাদুভাই মোমবাতির সামনে গ্লোবালটা ধরলো। নীর দাদুভাইয়ের বিপরীতে বসে আছে। তোমার দিকে গাবলাটা আলোকিত না অন্ধকার? ঘুটঘুটে অন্ধকার। কিন্তু আমার দিকে একটু জলমেলো আলোকিত। তা তো হবেই দাদু ভাই, কারণ গ্লোবটার আলোকিত তো দিক, মানে মোমবাতির আলো তো তোমার দিকটাতে। এই গাবলাটার মতো রক্ত মাংসে গড়া একটা চাঁদের কন্যা আছে, যার আলোকিত দিকটা আমার দিকে আর ঘুটঘুটে অন্ধকার দিকটা তোমার দিকে। ঠিক তখনই দরজায় কড়া নড়ল। দাদু ভাই, ও দাদু ভাই। লাইট অন করে দরজা খোলো। দরজা খুলতেই মেরিন হুটহাট করে তো রুমে ঢুকে পড়লো। দাদু ভাই চলো, কেক রেডি। পরের দিন দুজন মেডিকেল থেকে ফিরছে। জ্যামে বসে নীর দেখতে পারলো যে দুইটা ছেলে একটা মেয়েকে টিস করছে। নীর সাথে সাথে গাড়ি থেকে বের হয়ে ছেলে দুটাকে পিটালো। দুজন কোন রকম দৌড়ে পালালো। ম্যারেন নীরকে টেনে গাড়িতে নিয়ে বসলো। নীরের হাত পা দেখতে লাগলো যে কোথাও ব্যথা পেয়েছে কিনা। What the hell are you doing? আপনি ব্যথা পাননি তো? কি দরকার ছিল মারামারি করার? আমি তোমার মতো সেলফিশ নই যে কেবল নিজেকে নিয়ে খুশি থাকবো। তাই বলে কে না কে বিপদে পড়লো বলে বের হয়ে মারামারি করবেন? সব সময় দেখি বের হয়ে যান।
মারামারি আর করতে দাও কোথায়? বের হলেই তো ফায়ার করা শুরু করো আর গুন্ডারা পালাই। যাই হোক, এত বাহুবলীগিরি দেখাতে হবে না।